আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আলোচনার মূল বিষয় হলো মাছ ধরতে পনির পচার ব্যবহার। যারা পনির পচার ব্যবহার সম্পর্কে জানেন তারা মন চাইলে ভিডিওটা নাও দেখতে পারেন, আর যারা জানেন না আর জানা সত্ত্বেও যদি দেখতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনারা দেখতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করি মূল আলোচনায়। যেহেতু আজকের আলোচনার মূল বিষয় হলো পনির পচা, তাহলে মূল বিষয়টার মধ্যে আগে আসে পনিরটা কি? পনির বলতো দুধ থেকে তৈরি একটা উপাদান। আমরা বিশেষ করে মানুষ খাওয়ার জন্য এটা তৈরি করা হয়, আর এরই এক ধারাবাহিকতায় এর পচা রূপ দিয়ে সেটা মাছ ধরার কাজে যে ব্যবহার করা যায় সেটা আমরা অনেক শিকারী জানি, আর অনেক শিকারী সেটা আমরা জানি না। বলতো পনির পচা দুই ধরনের হয়। একটা একটু লিকুইড, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটু বেশি লিকুইড আকৃতির, আরেকটা একটু গাঢ় বা ক্রিম আকৃতির। লিকুইডটার গন্ধটা একটু বেশি আর ক্রিমটার গন্ধটা একটু কম। আজকে আমরা দু ধরনের পনির পচা নিয়ে আলোচনা করব, কোনটা কোন কাজে বেশি ব্যবহার করা যায়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো কিছু জানতে পারবেন। ভিডিওর শেষ অংশে আমি সাধারণভাবে একটু ধারণা দেব যে কিভাবে আপনারা বাড়িতে পনির পচা তৈরি করতে পারবেন। পরবর্তীতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সে ভিডিওটা দেবো। যেহেতু পনির পচা দুই ধরনের, মূলত একটা ক্রিম আকৃতির আর একটা লিকুইড আকৃতির। ক্রিমটা কোন কাজে ব্যবহার করবেন? ক্রিমটা মূলত আমরা যারা ছাতুর লাড্ডু তৈরি করে কাতলা শিকার করি, সেক্ষেত্রে সেই ছাতুতে অনেকাংশে আমরা ছাতুতেও সরাসরি ব্যবহার করি, আবার লাড্ডু তৈরি করে তার উপরে ল্যাপিং হিসেবেও কিন্তু আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা ফল পাবেন। তাহলে আমরা মূলত যেটা ক্রিম আকৃতির সেটা আমরা মূলত লাড্ডুতেই ব্যবহার করব। আপনারা মন চাইলে ডিম রুটি খেলতে, যে ডিম রুটির আমরা বল তৈরি করি 8 কাটা কিংবা 10 কাটা দিয়ে, ছোটো ছোটো কাটা দিয়ে, আপনারা সেখানেও কিন্তু ক্রিম পনিরটা ব্যবহার করতে পারেন। এবার আসছি লিকুইডটির কথা। লিকুইডটার গন্ধ তুলনামূলক অনেক বেশি, আর এটি আমাদের ছাতুর কাজেও ব্যবহার হয়। সেটা কোন কাজে সেটাই আমি আপনাদেরকে বলছি। বিশেষ করে যারা পুকুরে খেলবেন তারা ক্রিমটা লেপিং হিসেবে লাড্ডুতে ব্যবহার করবেন, আর যারা নদীতে কাতল ধরতে ইচ্ছুক, নদীর কাতল এক কথাত উন্মুক্ত জলাশয়ের মাছটা একটু পুকুরের মাছ থেকে কিছুটা হলো একটু ক্রিটিক্যাল, অনেক স্টাফ, কারণ সেখানে কয়টা মাছ আছে, কী সাইজের মাছ আছে আমরা কিন্তু কেউ জানি না। মূলত বড় বড় কাতলকেই আকৃষ্ট করে পনির পচা। আর আমরা যারা পুকুরে ল্যাপিং হিসাবে ক্রিমটা ব্যবহার করবই, সাথে যদি বড় কাতলের আশা করি, সেক্ষেত্রে কিন্তু সে লিকুইড যে পনির পচাটা আছে আমরা চুবানি হিসেবে কিন্তু সেটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বড় কাতলার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন। আর যারা উন্মুক্ত জলাশয়, নদী, নালা, হাওর, বাওর, যেখানেই কাতলা শিকারের আগ্রহ করি, কাতলা শিকারের যেহেতু সবচাইতে বেস্ট টোপটা হচ্ছে ছাতুর বল, সেই ছাতুর বলটা কিন্তু আমরা অবশ্যই চুবানি হিসেবে যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সবচাইতে ভালো ফলাফল পাবো। সেটা হচ্ছে যে লিকুইডটাতে দিয়ে আমরা চুবানি হিসেবে অবশ্যই লিকুইড ব্যবহার করবো, আর ল্যাপিং হিসেবে ক্রিমটা ব্যবহার করবো। এই কথাটা কিন্তু মনে রাখবো। আবার সরাসরি ছাতুতে যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু লিকুইডের চেয়ে ক্রিমটার রেজাল্টটা কিন্তু একটু হলেও ভালো হয়। যেহেতু অনেকে যেটা বেশি লিকুইড সেটার গন্ধ অনেকে সহ্য করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রিমটাও কিন্তু বেছে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উন্মুক্ত জলাশয়ের কাতল শিকারে ছাতুতে চুবানি হিসেবে কিন্তু অবশ্যই আপনাকে এই লিকুইডটা ব্যবহার করলেই কিন্তু ভালো ফল দেবে আপনাকে। আর আরও কিছু ব্যবহার আছে পনির পচার। এটা গেল শুধুমাত্র কাতলার ক্ষেত্রে। আপনারা যদি অন্যান্য যে কোনো বড় মাছ ধরতে যান সেক্ষেত্রেও কিন্তু পনির পচার গুরুত্বটা অপরিসীম। আমরা যারা তেলাপিয়া মাছ শিকার করব সেক্ষেত্রে তেলাপিয়ার টোপে, হাংরি মাছের টোপে আমরা পনির পচাটা ব্যবহার করতে পারি।
আবার চারের ক্ষেত্রেও কিন্তু আমরা পনির পচার একটা আলাদা গুরুত্ব আছে। চারের ক্ষেত্রে পনির পচার গুরুত্বটা কেমন, আমরা নর্মালিভাবে যে সকল চার বাড়িতে তৈরি করি অথবা দোকান থেকে কিনি, সেই চার আমরা যেভাবে মাটির সাথে অথবা ভাতের সাথে অথবা এর সাথে ধানের কুড়া, খোল টোল, হাবি জাবি ফিটটিট দিয়ে মিশিয়ে যে বল আকৃতির করে ফেলি, আমরা তার সাথে না মিশিয়ে ওই চারগুলো আমরা ঠিকই যেভাবে করার স্বাভাবিক নিয়মে সেটাই আমরা করব। সাথে এক্সট্রাভাবে কিছুটা মাটি নিয়ে সেই মাটির সাথে কিছুটা পনির পচা, বিশেষ করে আপনারা যদি সেক্ষেত্রে লিকুইডটা দেন সেক্ষেত্রে দুর্গন্ধ বেশি। আর মূলত উন্মুক্ত জলাশয়ের মাছগুলো একটু ব্যতিক্রম, অনেক ক্ষেত্রে অনেক দূরে থাকে, যেমন স্রোতের নদী যদি হয় সেক্ষেত্রে অনেক দূরের মাছটা, এটার ফ্লেভারটা যেহেতু বেশি, স্রোতের টানে অনেক দূরে সে গন্ধটা যায়, আর সেখানে কিন্তু মাছটা আসেও। এক্ষেত্রে নদীতে আপনারা সবচাইতে বেশি ফলাফল পাবেন মৃগেল মাছ, নাম্বার 1 পনির পচা চারের খুব একটা আকর্ষণ করে। তাই আপনারা মৃগেল মাছের ক্ষেত্রেও কিন্তু পনির পচা 1 নম্বর উপাদান হিসেবে কিন্তু বেছে নিতে পারেন। কাতলের লাড্ডুর চুবানির কথা তো বললামই, পনির পচা আপনারা যারা মৃগেল ধরতে চান, কালীবাউস ধরতে চান সেক্ষেত্রে কিন্তু পাবেন। আপনারা হাঙরি মাছকে আকর্ষণ করবেন সেক্ষেত্রেও কিন্তু পনির পচার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। হাঙরি মাছ বলতে আমরা মূলত জাপানি কার্প বা কার্পু যেটা বলি সেটাকেই কিন্তু আমরা বুঝি। নর্মালিভাবে স্বাভাবিকভাবে যে যতটুকু বোঝালাম পনির পচা কীভাবে ইউজ করতে হয় আপনারা কিন্তু কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এবার আসি পনির পচা কীভাবে তৈরি করতে হয়, কোথায় পাবো। দোকানে তো মূলত আপনারা রেডিমেড প্রায় ফিশিং ট্যাকল স্টোরে গেলে কিন্তু আপনারা পনির পচাটা পাবেন। এর মধ্যে আপনারা যদি মনে করেন না আমরা বাসায় তৈরি করব, আমি একটা সাধারণ আপনাদেরকে একটা ধারণা দিই। বিশেষ করে মিষ্টির দোকানে দেখেন মিষ্টি তৈরি করে, এর মূল উপাদান দুধ থেকে কিন্তু একটা ছানা তৈরি হয় যেটাতে আমরা মিষ্টি তৈরি করি, ওটাই কিন্তু মূল উপাদান। সেই মূল উপাদানটা একটু ব্যতিক্রমভাবে আমরা সংগ্রহ করব, হয়তোবা মিষ্টির ক্ষেত্রেও কিছুটা মিল থাকতেও পারে। তার মধ্যে আপনারা যারা বাসায় তৈরি করবেন মনে রাখবেন প্রতি 10 লিটার দুধ থেকে আপনারা কিন্তু 1 লিটার মূল পনিরের যে মূল উপাদান বা ছানাটা সেটা কিন্তু পাবেন। সেক্ষেত্রে দুধের যেটা ননির ভাব অর্থাৎ ক্রিমের ভাবটা যদি বেশি থাকে, কোনো দুধের যদি ফ্যাটটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ কম বেশি হতে পারে। আপনারা মূলত বাজার থেকে পরিমাণ মতো দুধ নিলেন, আপনারা যতটুকু তৈরি করবেন। যদি আপনারা 1-150 গ্রামের মতো তৈরি করেন সেক্ষেত্রে আপনারা 1 কেজি নিলেন, যদি একটু বেশি নেন 5 কেজি কিনলেন। 5 কেজি কিনলে হয়তো বা আপনাদের কাছে 500 গ্রাম কিংবা 700-600 গ্রামের মতো আপনাদের মূল পনিরটা টিকবে। 5 লিটার দুধ আমরা নেওয়ার পরে আমরা কি করতে পারি, সেই দুধটাকে কিছুক্ষণ অধিক তাপমাত্রায় আমরা কিন্তু জাল করে নেব। অধিক তাপমাত্রা বলতে আসলে দুধের তেমন অতিরিক্ত টেম্পারেচারের প্রয়োজন হয় না, অল্পতেই দুধটা কিন্তু বয়েল হয়, যার কারণে স্বাভাবিকভাবে আমরা কিন্তু বয়েল করে নিয়ে দুধটাকে হালকা একটু গাঢ় করে নেব। গাঢ় করে নেওয়ার পরে আমরা সেখান থেকে ক্রিমটাকে কীভাবে আলাদা করব। মূলত সেখানে যদি আপনারা একটু বীজ পনির অর্থাৎ দোকান থেকে কিনেছেন আগেরগুলো, সেখান থেকে যদি একটু ঢেলে দেন, অথবা দেখা যাচ্ছে যে লেবু আছে, একটা লেবুর 1 কুচি নিয়ে সেখান থেকে কিছুটা রস যদি দুধের মধ্যে দেন, জাল করা দুধের মধ্যে, সেখান থেকে দেখবেন যে দুধটা পানির অংশ আলাদা হচ্ছে আর দুধের মধ্যে যে ছানার অংশটা সেটা কিন্তু আলাদা হচ্ছে। সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে পুরো দুধের যে ননির অংশটা সেটা কিন্তু ছানায় পরিণত হয়েছে, আর পানির অংশটা কিন্তু আলাদা হচ্ছে। আপনারা একটা ছাঁকনাতা করে নিয়ে সেটা যদি সেকে নেন, সেকে নেওয়ার পরে সেখানে যে ছানার অংশটুকু হলো সেটা একটা পরিষ্কার কাপড়ে করে নিয়ে আপনারা গোল বলাকৃতির করে সেটাকে চিপে ওখান থেকে পানি বের করার চেষ্টা করবেন। অর্থাৎ শুধু ছানাই থাকবে, ছানা থেকে যে বাকি পানির অংশ সেগুলো যেন বেরিয়ে যায়। আর এটা করতে আপনারা মূলত মিনিমাম 24 ঘন্টা টাইম নেবেন। কেমন নেবেন? 24 ঘন্টা টাইম নেওয়ার মধ্যে যে কাপড়ের মধ্যে যে বলাকৃতির করলেন সেটা একটা সমান থালা অথবা গামলা কোনো একটা পাত্রের উপর রেখে তার উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখুন মিনিমাম 24 ঘন্টা। 24 ঘন্টা চাপা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে সেটার থেকে যতটুকু পানি থাকে সেই পানির অংশগুলো কিন্তু বেরিয়ে যাবে। অবশিষ্ট পড়ে থাকবে শুধুমাত্র শুকনো সেই ছানা বা পনিরের যে মূল অংশ সেটাই। এবার কি করব আমরা, অন্তত আরও 12 ঘন্টা সেটাকে একটা খোলা গামলা কিংবা কোনো একটা খোলা একটা পাত্রে রেখে সেটা আমরা বাতাসে রেখে দেব, অথবা ফ্যান ছেড়ে দিয়েও আমরা কিন্তু রাখতে পারি। এক্ষেত্রে বিষয়টা হয় কি,
বাতাসের আর্দ্রতার উপরে। যদি আপনার আর্দ্র ভাবটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা শুকিয়ে যায়। এরপর আমরা কী করবো, সেটাকে ছোট ছোট পিস করে ওর মধ্যে সামান্য পরিমাণ ইস্ট পরিমাণের উপরে, অর্থাৎ গ্রাম বলতে নর্মালিভাবে আমরা ধরতে পারি আমাদের যদি 500 গ্রাম পনির হয়, সেই পনিরের ক্ষেত্রে আমরা হয়তো 1 চামচ থেকে 1.5 চামচ, সেখানে তার উপরে পাউরুটি তৈরিতে যে ইস্টগুলো পাওয়া যায়, আপনারা ভালো বড় কোনো বেকারি দোকানে গেলে সেই ইস্টটা পাবেন। হ্যাঁ, সেখান থেকে আমরা 1 থেকে 1.5 চামচ ইস্ট পাউডারটা আমরা ওই পনির যে ছোটো ছোটো পিস করে নিয়েছি সেই পনিরের উপর ছিটিয়ে দিয়ে সেটাকে ভালো করে কিন্তু আমরা পালিশ করে নেব। বাস। অথবা আমরা যদি সেই ইস্ট আমাদের না থাকে, সেক্ষেত্রে যে বীজ পনির দিয়ে আমরা আলাদা করছি সেখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। সেটা দিলে অটোমেটিকভাবে সেটা কিন্তু পচে দুর্গন্ধ আসবে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। আমরা যদি শুধু ইস্ট দিয়ে তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু গন্ধ ভাবটা আসতে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। আর যেহেতু আমরা ক্রিম পনির তৈরি করব, সেক্ষেত্রে আমরা যদি ইস্ট দিই অথবা বীজ পনিরটা দিই, বীজ পনিরটা পরিমাণে একটু কম দেব। অর্থাৎ আপনারা কেমনটা বেছে নেবেন বীজ পনিরটা, মূল পনিরের 10% দিলেই চলবে। অর্থাৎ আপনার যদি 1 কেজি মূল পনির হয় সেক্ষেত্রে আমরা 100 গ্রাম পচা পনির অথবা পুরনো যে মাছ ধরার পনিরটা আছে সেই পনিরটা মিক্সড করলেই সেটা কিন্তু আশা করি বীজ পনির হিসেবে কাজ করবে। এভাবে রেখে দিন, যত দিন যাবে আপনার পনিরের পানটা ভালো হবে। আমি আবারও বলছি, আপনারা যদি বীজ পনির ব্যবহার না করে লেবু ইস্ট দিয়ে সেটাকে পচান, সময় একটু বেশি লাগবে, কিন্তু সেই পনিরটা অবশ্যই একটু হলেও দুর্গন্ধ কম হবে। আর আপনারা যদি এমার্জেন্সি বা আর্জেন্ট করতে চান সেক্ষেত্রে পনির পচা আপনার পনিরে ব্যবহার করে যদি পনির পচাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু ব্যবহার উপযোগী হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনার একটা লাইক পরবর্তীতে নতুন কোনো ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহিত করে। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।